যেটা করবো সেটা হচ্ছে অন্যভাবে ইনপুট নেওয়া শিখ। কারণ হচ্ছে ক্যারেক্টার, শুধু ক্যারেক্টার ভেরিয়েবল ইনপুট নেওয়া কঠিন। স্ক্যানার দিয়ে ক্যারেক্টার ইনপুট তোলা যায় না। এবার হেডার ফাইল বা যেটাকে আমরা প্যাকেজ বলছি জাভার ভাষায়, পাল্টে যাবে হেডার ফাইল। এতে অনেক সিনট্যাকটিক্যাল চেঞ্জ, আজকের কোডগুলো সব করা সিনট্যাকটিক্যাল চেঞ্জ আছে। হেডার ফাইল পাল্টালো বা যেটাকে প্যাকেজ বলি আমরা জাভার ভাষায়। আইওর ফুল ফর্ম হচ্ছে ইনপুট আউটপুট। ক্লাস আইওর এই দিদি মেন তুই। ফাংশন দিয়ে করছি না প্রথম প্রোগ্রামটা। হেডার ফাইল অন্য নিয়েছি মানে নিশ্চয়ই স্ক্যানার ইউজ হবে না। আগের দিন আরেকবার ইনপুট নেওয়া শিখেছিলাম। যেটা কমান্ড লাইন আর্গুমেন্ট বলে। ঠিক আছে? শর্ট ব্র্যাকেটের মধ্যে কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়েছিলাম। কোনো ইনপুট দিয়েছিলাম জাস্ট এর নিচে ইনপুট দিয়েছিলাম সেটাই। এবার এটা নতুন ক্লাস। এই ক্লাসটাকে বাফার ডিটার বলে। জাভা পাস্ট টেন্সে কোড করা। বাফার পাস্ট টেন্স আছে। বাফার ডিটার একটা ক্লাস, ইনপুট স্ট্রিম একটা ক্লাস। আচ্ছা। প্রথম আগে ইনপুট স্ট্রিম ডিটার দেখে নিই। ইনপুট স্ট্রিম ডিটার, ইনপুট স্ট্রিম ডিটার আইআর নিলি। এর পরের প্রোগ্রামে শর্টকাটে করব। আচ্ছা, এই ক্লাসটা নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ক্যারেক্টার ইনপুট তোলা সোজা। ইনপুট স্ট্রিম ডিটার, আচ্ছা এটা কেন করে ইনপুট স্ট্রিম বাফার ডিটার? একটা প্রবলেম আছে জাভাতে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিয়ে কাজ করা। ক্যারেক্টার অ্যারে আলাদা জিনিস, স্ট্রিং আলাদা জিনিস, স্ট্রিং আলাদা জিনিস, স্ট্রিং অ্যারে আলাদা জিনিস, স্ট্রিং অ্যারে করব। স্ট্রিং অ্যারে নিয়ে কিছু করিনি এখনো। শুধু স্ট্রিং নিয়ে করেছিলাম। স্ট্রিং অ্যারে মানে বুঝিস? যার মধ্যে একটা ইন্ডেক্সে একটা নাম স্টোর হবে, সেটাকে স্ট্রিং অ্যারে বলে। নেবো ধর ৫টা সিটির নাম। শর্টিং এখনো ধরিনি, হাতে দিইনি আমরা। যেরকম আমরা বাবেল শর্ট করেছিলাম। আচ্ছা, ইনপুট স্ট্রিম রিডার বা বাফার রিডার এই ক্লাসগুলো নেওয়া হয় কেন? ক্যারেক্টার ইনপুট তোলার জন্য। আমি প্রথম প্রোগ্রাম ক্যারেক্টার ইনপুট তুলছি। একটা ভাবেল নেবো, একটা রিটার্ন নেবো, সেটা ভাবেল কিনা চেক করার জন্য। তাহলে কোশ্চেন হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু চেক whether a letter is vowel or not। এবার তার জন্য ওইটা দিয়েও হতো, স্ক্যানার দিয়ে কিন্তু একটু কষ্ট করে করতে হতো। তো আমি এরকম ভাবে করছি। ইনপুট স্ট্রিম রিটার্ন নিলাম। এর ব্র্যাকেটে না এটা পাস করতে হয়। এখানে ডবল খাটনি আছে। ইনপুটটাকে অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে ইনপুটটাকে অ্যাক্টিভেট করে কোন অবজেক্টে রাখলাম? আয়ন অবজেক্টে। এবার লাগবে এটা। এটা ডাইরেক্ট করা যায়, করবো পরের প্রোগ্রামে। বাফার ডিটার অবজেক্ট বানালাম ইকুয়ালস টু নিউ বাফার ডিটার। বাফার ডিটার নিলি, তার ব্র্যাকেটে ইনপুট স্ট্রিম রিডারের অবজেক্ট পাস করতে হয়, এটা নিয়ম। বাফার ডিটারের অবজেক্টের ব্র্যাকেটে ইনপুট স্ট্রিম রিডারের অবজেক্ট পাস করতে হয়। বাফার ডিটারের মধ্যে কি আছে যদি যে বলতে চাই, এটা 24 পেজের নোটে পাবি। বাফার ডিটারের অবজেক্টের মধ্যে দুটো ফাংশন রয়েছে, একটা রিড, একটা রিড লাইন। যদি ক্যারেক্টার তুলতে চাস তাহলে রিড ফাংশন ইউজ হবে, যদি স্ট্রিং তুলতে চাস বা অন্য যে কোনো ইনপুট তুলতে চাস, ইন্টিজার বল, ডাবল বল, ক্যারেক্টার ফ্লোট বল, যা ইচ্ছে তুলতে চাস, তখন রিড লাইন লাগে। এখানে আমার ক্যারেক্টার তুলে কাজ আছে, একটা লেটার তুলবো, সেটা ভালো কনসেপ্ট, তাহলে ক্যারেক্টারই লাগবে। তাহলে তুই একটা ফার্স্ট কাজ করলি, সিস্টেম ডট আউট সাউট লিখলে আসবে। এন্টার দ্য ক্যারেক্টার তুললি, ক্যারেক্টারটা স্টোর কর, কেয়ার অফ এক্স ইকুয়ালস টু কার অবজেক্ট দিয়েছি? বাফার ডিটার বিআর। বিআর ডট রিড বলে একটা ফাংশন আছে। রিড ফাংশন শুধু একটা লেটার তুলতে হেল্প করে, এরার তো দেয়। এবার তোকে টাইপ কাস্ট করতে হবে, এটাতেও টাইপ কাস্ট করতে হবে ক্যার দিয়ে, কিন্তু তারপরেও এরার দেয়। তোমরা এই কারণেই এই যে বাফার ডিটার শিখবো বলেই আগে আগে এক্সেপশন শিখেছি, যদিও এক্সেপশন কনসেপ্টটা 15-16টা ক্লাস পরে শেখানো উচিত, কিন্তু আমি আগে আগে শিখেছি বাফার ডিটার আমার লাগবে। এক্সেপশন যেহেতু শিখেছি, এক্সেপশন মানে বুঝেছিস, এক্সেপশনে কি হয়, কিভাবে সলভ হয় বুঝেছিস। তো এখন আমরা 3 ধরনের এক্সেপশনকে সলভ করা শিখেছিলাম। ট্রাই দিয়ে, ক্যাচ দিয়ে, ফাইনালি দিয়ে। থ্রো দিয়ে, সরি 4 রকম শিখে গেছিলাম। থ্রোসটা বাকি ছিল, আজকে থ্রোসটা শিখে নেবো। এবার বিআর রিড বা রিড লাইন ফাংশন যেখানে ইউজ হয়, মানে বাফার রিডার ক্লাস বা ইনপুট স্ট্রিম ক্লাস ইউজ করলে এখানে আনহ্যান্ডেল এক্সেপশন দেখাচ্ছে। মানে এই রিড বা রিড লাইন ফাংশন ইউজ করলেই একটা এক্সেপশন অটোমেটিক জেনারেট করে। তখন আমাকে কি করতে হয়? যে ফাংশনটার মধ্যে বাফার রিডারের রিড ফাংশনটা বা রিড লাইন ফাংশন ইউজ, তার পাশে এই লাইনটা লিখতে হয়, থ্রোজ লিখে এ বিআর ডট রিড কি তুলছে? ক্যারেক্টার ইনপুট তুলছে। বা রিড লাইন কি তুলবে? ইন্টিজার বা ফ্লোট বা ডাবল ইনপুট তুলবে, ইনপুট তুলছে। ইনপুট রিলেটেড এক্সেপশন সলভ করার জন্য এই ক্লাসটা রয়েছে। এটা তুই বলে এটা দেবো না, শুধু এক্সেপশন দেবো, এক্সেপশন সুপার ক্লাস সবকিছু ধরতে পারে। আর ইনপুট আউটপুট রিলেটেড এক্সেপশন, এটা আইও এক্সেপশন, এর কাজ হচ্ছে ইনপুট আউটপুট ভুলভাল টাইপের দিবি, সেটা কন্ট্রোল করতে হেল্প করে। এর থ্রোজ লাগিয়ে দিতে হবে। থ্রোজটা কোথায় লাগাতে সেটা বুঝতে হবে। যে প্রোগ্রামের মধ্যে আমি বাফার রিডার বা ইনপুট স্ট্রিম রিডার ইউজ করবো, বা যে প্রোগ্রামের মধ্যে রিড বা রিড লাইন ফাংশন ইউজ করবো বাফার রিডারের মধ্যে, সেই প্রোগ্রাম সেই ফাংশনের মধ্যে, সেই প্রোগ্রামে সেই ফাংশনের মধ্যে এক্সেপশন জেনারেট হয়। সেই এক্সেপশনটাকে সলভ করার জন্য যে ফাংশনের মধ্যে বাফার রিডারের রিড লাইন বা রিড ফাংশন ইউজ করবো, তার পাশে থ্রোজ আইও এক্সেপশন দিতে হবে। থ্রোজ মানে থ্রো করে দেওয়া, পাঠিয়ে দেওয়া, ক্যাচ লাগবে না এখানে। আইও এক্সেপশন মানে ইনপুট আউটপুট এক্সেপশন। তাহলে এই থ্রোজ আইও এক্সেপশন কি করবে? ইনপুট আউটপুট রিলেটেড প্রবলেম যদি সিস্টেম থেকে জেনারেট হয়, সেটা নিজে সলভ করবে। ক্যাচ লাগবে না তোকে আলাদা করে, ট্রাই লাগবে না তোকে আলাদা করে। এই হলো তোর ক্যারেক্টার ইনপুট তোলা। বাকি কাজ সব সেম। কিরকম? সুইচ দিলি একটা, সুইচের মধ্যে এক্স পাস করলি, সুইচের মধ্যে ঢুকলি, কেস দিলি, কেস যেরকম করে আমরা করি ভাবেল কনসোনেন্টের গল্প, বাকি তো সেম। সিনট্যাকটিক্যাল সি এর মতো, হ্যাঁ? ওই সিনট্যাক্সটা সি এর মতো পুরো এক্স্যাক্টলি কপি পেস্ট করবো। ভাওয়েল লিখে দিলি। আমি অত ঝামেলা রাখবো না, হ্যাঁ? আমি ভেবে দিচ্ছি আমি ভাওয়েল আর কনসোনেন্ট ছাড়া অন্য কিছু এক্সট্রা ক্যারেক্টার টাইপ করবো না। বাকি তোরা জানিস ওই কেস লাগিয়ে লাগিয়ে চালাতে হয়। এখানটা ব্রেক লাগে শুধু, সুইচ কেসে ব্রেক দিলি, আর এটায় কপি করলি, ডিফল্ট লাগিয়ে দিলি।
হয়ে গেছে? আর কোনো প্রোগ্রামে চেঞ্জ নেই। শুধু সিনট্যাকটিক্যাল চেঞ্জ গুলো আরেকবার যদি শর্টে বলে দেওয়ার চেষ্টা করি বা ১ম এ ইনপুট স্ট্রিম রিডার ফাংশনটা কি করে? না ইনপুট তোলে। ইনপুট তুলবে তার জন্য কিবোর্ডকে অ্যাক্টিভেট করে দেয়। আর অবজেক্টটা কোন অবজেক্টটা হোল্ড করে ওটা? না আইআর অবজেক্ট। তুই ভেরিয়েবলের নাম ওবি1, ওবি2 যা ইচ্ছা দে। আমি আইআর দিয়েছি ইনপুট স্ট্রিম রিডার। আইআর আর ইনপুট আর রিডারে। বা আইএসআর ও দিতে পারিস তুই আইএসআর দিলি তো ওখানে। তাহলে এখানেও সেটা। ইনপুট স্ট্রিম রিডার আসলে কিবোর্ড অ্যাক্টিভেট করে। আর এই বাফার রিডার বা ইনপুট স্ট্রিম রিডার দিয়ে কাজ করতে গেলে দুটো ক্লাসই লাগবে। যেরকম স্ক্যানার একটা ক্লাস দিয়ে হয়ে যায়, স্ক্যানারই সবকিছু করছে। এখানে ইনপুট স্ট্রিম রিডার কিবোর্ড অ্যাক্টিভেট করে, বাফার রিডার অবজেক্ট বানিয়ে তার ব্র্যাকেটে ওই ইনপুট স্ট্রিম রিডার অবজেক্ট পাস করতে হবে। আর ওই বাফার রিডারের অবজেক্টের মধ্যে দুটো ফাংশন রেডি রয়েছে, একটা রিড একটা রিড লাইন। রিড ক্যারেক্টার ইনপুট তোলার জন্য লাগে। জাভাতে এই প্রথম আমি একটা প্রোগ্রাম পেলাম যেখানে ক্যারেক্টার ইনপুট তুলছি আমি। ক্যারেক্টার ইনপুট তোলার জন্য রিড ফাংশন ইউজ করলাম, রিড তুললো, টাইপ কাজ করা ম্যান্ডেটরি। কারণ হচ্ছে বাই ডিফল্ট আমরা জানি সবকিছুই স্ট্রিং এ তোলে, এই যে দেয়াই রয়েছে স্ট্রিং ব্র্যাকেটে প্যারামিটার। স্ট্রিং থেকে ক্যারেক্টার ইনপুট তুলে ক্যারেক্টার স্টোর হলো, সেটা চেক হলো সুইচ কেসের মধ্যে গিয়ে। ঠিক আছে? থ্রোজ এবারে যখনই রিড বা রিড লাইন যে লাইনে করব সেই ফাংশনের মধ্যে 100% সেই ফাংশনের মধ্যে এক্সেপশন জেনারেট হবে। এক্সেপশন জেনারেট করার জন্য থ্রোজ কিওয়ার্ড। তুই বলি থ্রোজ দেব না, তাহলে তোকে ট্রাই ক্যাচের মধ্যে রেখে করতে হবে। আর যদি বলিস না রিড ফাংশন এক্সেপশন জেনারেট করে, আমি চাই অটোমেটিক্যালি এক্সেপশনটা সলভ হয়ে যাস, তাহলে সেই ফাংশনের বাজে থ্রোজ কিওয়ার্ডটা লাগাবো আর ফাংশনটার নাম লাগাবো, এক্সেপশন ক্লাসটার নাম লাগাবো। এটা হচ্ছে সুপার ক্লাস এক্সেপশন, সব ধরে, এটা সব ধরে। আর এক্স্যাক্টলি কি টাইপের এক্সেপশন নেয় রিড বা রিড লাইন, সেটা হচ্ছে আইও এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন নেয় বলে এরকম টাইপের নাম দেবো। দিলাম এটা দ্য ক্যারেক্টার এস দিলি, তাহলে কনসোনেন্ট। এখানে তো ইনপুট নেওয়ার সময়তেই এক্সেপশন দেয় এ, তারপর তো সলভ করছে ওপরে গিয়ে। ঠিক আছে? এটা তুই দিলি ক্যাপিটাল ই, নে ভাবেল এসছে, সিএলএস কর হলো। তাহলে এই একটা প্রোগ্রাম করলি। এবার আমি মনে কর একটা নাম্বার নিলি, সেই নাম্বারটা বিসারিয়াম কিনা চেক করে দে। কিন্তু তার মানে ইন্টিজার নেবো। এই হয়তো না, তাহলে একটু কোড চেঞ্জ হবে। ওর লজিক্যাল ছিল আর ফাংশন ইউজ করবো। এনে মেন নিলাম তো, মেন ছাড়া একটা ফাংশন নেবো, প্যারামিটারাইজ ফাংশন নেবো, প্যারামিটারাইজ নেবো না, কারণ আছে। পাবলিক ভয়েড চেক নামে একটা ফাংশন দিয়ে এর মধ্যে, আচ্ছা আয়ও নেই আগে সবার আগে ইম্পোর্ট করে। এবার একটা জিনিস লক্ষ্য করি, তোরা বলিস নি কেউ, আমি বলছি তবু বলিস নি যখন স্টার কেন নিতে হচ্ছে। আমরা কিন্তু জাভা ডট ইউটিল ডট স্ক্যানারই দিতাম, ডট স্টার নিতাম না। এখানে কেন স্টার নিতেই হবে? আমরা ৩ টে ক্লাস ইউজ করছি, যদি লক্ষ্য করিস ৩ টে ক্লাস ইউজ করছি। ১ নম্বর ক্লাস ইনপুট স্ট্রিম রিডার, ২ নম্বর ক্লাস বাফার রিডার, ৩ নম্বর ক্লাস আইও এক্সেপশন। ৩ টে ক্লাস আইও এর মধ্যে রয়েছে। আমার যদি একটা ক্লাস লাগতো তাহলে ডট স্ক্যানার লাগতাম, চালিয়ে দিতাম। এখানে ৩ টে ক্লাস লাগছে আর স্টার লাগবেই। তার মানে জাভা ডট আইও ডট স্টার ছাড়া এই ৩ টে ক্লাস ইউজ করা যাবে না, ওই জন্য স্টার নেওয়া হলো। এবার এখানে তুই শর্টকাট শেখ, আমি ডাইরেক্ট করছি। আমি ওখানে দুটো লাইন ইউজ করেছিলাম, এখানে ইনপুট স্ট্রিম রিডার বাফারে দুটো অবজেক্ট তৈরি করেছিলাম, মানে একটা অবজেক্ট দিয়ে কাজ চালিয়ে দেবো। বাফার রিডার নিলি, এই রিডারের আর ক্যাপিটাল হবে। বাফার রিডারের অবজেক্ট তুই নিলি বিআর ইকুয়ালস টু নিউ বাফার রিডার নিলি। এর ব্র্যাকেটে কি করলি দেখ, এর ব্র্যাকেটে পাস করবো। পুরো সেম লাইন স্টেটমেন্ট হয়ে গেল। তোকে আলাদা করে অবজেক্ট তৈরি করতে হলো না, কনস্ট্রাক্টরে পাস করে দিলাম। আমরা কি করেছিলাম? অবজেক্ট তৈরি করেছিলাম, সেই অবজেক্টটা প্যারামিটারে পাস করছিলাম। আর অবজেক্ট আমরা ডাইরেক্ট কনস্ট্রাক্টরে পাস করলাম। এটাকে ডাইরেক্ট কলিং, মানে দুটো লাইন স্টেটমেন্ট এক লাইন হয়ে গেল, দুটো অবজেক্ট একসাথে তৈরি হলো। একজন তার ভেতর থেকে প্রসেসিং হবে, মানে এদিক থেকে প্রসেসিং হবে, এদিকে সিস্টেম ডট ইন আগে ইনপুট তুললো, কিবোর্ডকে অ্যাক্টিভ করে প্যারামিটার পাস করলো, প্যারামিটারটা ওখানে হলো, বাফার রিডার অ্যাক্টিভ হয়ে গেল। কাজ শেষ। এত ইনপুট তোলা আগে। সাউট নিচ্ছে না, সাউট নিচ্ছে। এন্টার দ্য নাম্বার বললাম, কার করে বললাম তাই তো, বিশারিয়াম বললাম। নাম্বারটা তোল, এর মধ্যে তোল। এবার দেখবি কি খেলা হচ্ছে। রিড লাইন লাগবে, হ্যাঁ। রিড শুধু ক্যারেক্টার তোলে, রিড লাইন সবকিছু তোলে। রিড লাইন ফাংশনটা আসলে তোলে স্ট্রিং। আচ্ছা রিড লাইন ফাংশন স্ট্রিংই তোলে। দেখবি এক নেক্সট লাইন ইউজ করেছিলাম, স্ক্যানারের মধ্যে ছিল, মনে কর নেক্সট স্কিন ছিল, নেক্সট ডাবল ছিল, নেক্সট ফ্লোর ছিল, নেক্সট লাইন ছিল, নেক্সট লাইন স্ট্রিং তোলে, সেরকম রিড লাইন স্ট্রিং তোলে। প্রথম কথা রিড লাইনের পাশে এরর মারছে তোকে, তার মানে আমি বলি যে ফাংশনের মধ্যে আমি রিড লাইন ইউজ করবো তার পাশে থ্রোজ লাগবে আমার, থ্রোজ। এবার তুই এক্সেপশন লেখ, আইও এক্সেপশন লেখ তোর হাতে। কেন? এক্সেপশন সব ধরে, কিন্তু এটা স্পেসিফিক ইনপুট আউটপুটে প্রবলেম বলে এটা। এটা করে যেই সেভ করলি, যেটা কি নিয়েছিলাম, তাও এরা দিচ্ছে। হ্যাঁ? এবার দেখ, ক্যানট কনভার্ট ফ্রম স্ট্রিং টু ইন্টিজার, এটা ভ্যালিড এক্সেপশন। কেন? আমি স্টোর করার চেষ্টা করছি কিসের মধ্যে, এন মানে ইন্টিজার টাইপ, কিন্তু রিড লাইন আসলে কি তোলে, রিড লাইন ফাংশনের যদি থিওরিটা পড়ি দেখ, পরিষ্কার দেখাচ্ছে রিড লাইন রিডস এ লাইন অফ টেক্সট, টেক্সট মানে স্ট্রিং বুঝি। তাহলে এবার নতুন নতুন সিনট্যাক্স পেলাম, নতুন সিনট্যাক্সটা এরকম। থ্রোজ তো প্রবলেম সলভ করবে, ওই প্রবলেম আসেনি আর। এবার তো টাইপ কাস্ট প্রবলেম, টাইপ করতে পারছে না, মানে তোর স্ট্রিং এ নিচ্ছে ইনপুট, যদি বাসাইডে স্ট্রিং থাকতো স্টোর করার জন্য তাহলে প্রবলেম নিত না। বাসাইডে কিসে স্টোর করছি, ইন্টিজার, স্ট্রিং কি করে ইন্টিজার স্টোর হতে পারে? তাহলে এইটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার কাজ হচ্ছে স্ট্রিং থেকে ইন্টিজারে টাইপ কাস্ট করা যায়। স্ট্রিং থেকে ডাবলে টাইপ কাস্ট করতে হতো, তাহলে ডাবল ডট পাস ডাবল। স্ট্রিং থেকে ফ্লোটে টাইপ কাস্ট করতে হতো, ফ্লোট ডট পাস ফ্লোট। এবার গল্প, আইএনটি লিখিনি কিন্তু ইন্টিজার লেখা রয়েছে, তাহলে ইন্টিজার একটা ক্লাস। তাহলে জাভাতে ইন্টিজার নামে একটা ক্লাসও আছে, আর আইএনটি নামে ডেটা টাইপও আছে।
তুই কি লাগবে তোর? ক্লাস নাকি ডেটা টাইপ? এখানে ক্লাস লাগছে। কেন ইন্টিজার ক্লাসটার মধ্যে পার্সিং মেথড আছে। যার কাজ হচ্ছে টাইপ কাস্ট করা স্ট্রিং থেকে ইন্টিজার। যেকোনো কিছুকে ইন্টিজারে টাইপ কাস্ট করতে চাইলে বা স্ট্রিং থেকে ইন্টিজার টাইপ কাস্ট করতে চাইলে ইন্টিজার ক্লাসের মধ্যে পার্সিং ফাংশনকে ইউজ করতে হবে। x = n লিখলি বা তুই x ডিক্লেয়ার করে রাখ এখানে। এবার ফর লুপ চালা। x = n করলি। n > 0 অব্দি চলবে, not = 0 অব্দি চালা। n / = 10 চলবে। প্রথমে ডিজিট কাউন্টের ব্যবস্থা করতে হবে, তাই না? ডিজিট কাউন্ট করার পরে যা কিছু করতে হবে। তাহলে ডিজিট কাউন্টের জন্য একটা c নিলাম, c = 0 নিলাম। ভেতরে ঢুকলে C++ করলাম, কাউন্টের কাজ হয়ে গেল। হয়ে গেছে? এবার পরের লুপ চালাম। যেহেতু n 0 নিয়ে বেরোবে, আশা করি প্রসেস বোঝাতে হবে না আমাকে। n = x করলি। এবার n দিয়ে লুপ চালাবি, n > 0 অব্দি চলুক। n / = 10 অব্দি চলবে। বাকি প্রসেস তো সেম। তুই ডাইরেক্ট রিমাইন্ডার তুলে ডাইরেক্ট কাজ কর বা তুই ভেঙে ভেঙে কর। রিমাইন্ডার তুলবো, তার সাম করবো। সাম করার জন্য নিয়ে একদম ডাইরেক্ট, হ্যাঁ? ডাইরেক্টই করছি তাহলে। s = s+। প্রথমে নাম্বার আগে ডিজিট তুলে সাম করলে তো হবে না, না? এইটা কি করতে হবে প্রথমে? যদি পাওয়ার করতে হবে। একটা কাজ কর, এটা p নিলি পাওয়ার করার জন্য লাগবে। p = তুই ইম্পোর্ট ম্যাথ দিলি না, ডাইরেক্ট ইউজ করছিস, হ্যাঁ? এখান দিয়ে math.pow আর math.pow ব্র্যাকেটে দুটো প্যারামিটার পাস করতে হয়। একটা হচ্ছে n মডুলাস 10 করে দিলাম ডাইরেক্ট, আর কমা c দেওয়ার পরে পোস্ট লাগাই দিলাম। হলো? এবারে এরা দিচ্ছে কারণ হচ্ছে math.pow ডাবল রিটার্ন করে। তোকে টাইপ কাস্ট করতে হবে india.parsin দিয়ে করো, শুধু int দিয়ে করো, সেটা দিয়ে হবে, যেটা দিয়ে। india.parsin ওইভাবে হবে, বা শুধু int দিয়ে টাইপ কাস্ট করতে পারিস। হয়ে গেল? এবার তোকে সাম করতে হবে। s + = p। সামটা হয়ে গেছে, ওখানে পড়েছে? এখনো পড়েনি। সামটা হয়ে গেল। আর কিছু লাগবে? হয়ে গেল তো? আর কিছু লাগবে না। খেলা শেষ। এবার এখানে if for একদম স্যার s = x দিলাম, হ্যাঁ? তাহলে এখানে সাউট। ওই সবগুলো কনসেপ্ট গুলো সেম থাকবে। যা উপসের লজিক গুলো, লজিক্যাল চেঞ্জ গুলো থাকবে, আর বাকি জিনিস সেম। হয়ে গেছে, কাজ শেষ। তাহলে একটা জিনিস, ক্লাসের অবজেক্ট বানিয়ে কল করতে হবে। ক্লাসটার নাম দিশারি ওবি ডট চেক ফাংশনে কল কর। দিলি, এটা ধরিস, হ্যাঁ? এটা রুলস মাথায় রাখতে হবে। যে ফাংশনের মধ্যে বাফার রিটার্ন ইউজ হয়েছে সেখানে কিন্তু থ্রোজ লাগিয়েছিলাম, আর যেখান থেকে কল করছে ওই ফাংশনটাকে এক্স্যাক্টলি সেখানে এক্সেপশন ধরাচ্ছে, 100 এক্সেপশন আইও। তার মানে মনে রাখতে হবে যেখান থেকে কল করবো আর যার মধ্যে ডেফিনেশন আছে, তাহলে যার মধ্যে অবজেক্ট তৈরি হয়েছে তার মধ্যে তার পাশে থ্রোজ আইও লাগছে, যেখান থেকে কল করবো তার পাশেও থ্রোজ আইও এক্সেপশন লাগবে বা থ্রোজ এক্সেপশন লাগবে, তাহলে প্রবলেম সলভ হবে। এখান থেকে কল করছি তো, যদি প্যারামিটারটা এখান দিয়ে তুলতাম তাহলে প্রবলেম ছিল না। প্যারামিটার এখানে তুলছি, এর কাছে থ্রোজ ধরাতো, তোর কাছে লাগতো না। এখান দিয়ে কল করতে যাচ্ছি, ওখানে তো ও ও ও সলভ করলো, কিন্তু এখানে কল হচ্ছে তো ওটা, ওই জন্য লাগবে এখানে। যদি তুই এখানে কল করতিস কিন্তু ইনপুটটা এখানে তুলতিস, তাহলে মেনেই থ্রোজ লাগতো, উপরে লাগতো না। কিন্তু এখান দিয়ে ইনপুট তুলছিস না, ইনপুট তুলছিস ওখান দিয়ে, আর এখান দিয়ে কলিং এর সময় এক্সেপশন খাচ্ছে। কলিং এর সলভ করে গেলি, ওখানে গেল, ওখানে এক্সেপশন খাচ্ছে ইনপুট তুলতে গিয়ে, সেটা সলভ করে দিবি, দুটোই সলভ হয়ে গেল। যদি প্যারামিটার পাসিং হতো তাহলে এই প্রবলেমটা হতো না, থ্রোজ আর এক্সেপশনটা ফাংশনের পাশে লাগতো না, মেনের পাশে লাগতো। রান কর। তো ছিল রিসারিয়াম নাম্বার 135 এনে, ঠিক আছে? 89 ছিল মনে হয়। নট নে 136 নে, 136 নট রিসারিয়াম নাম্বার, ঠিক আছে? বুঝতে পেরেছি? দেখ, ইন্টিজার ইনপুট, টাইপ কাস্টিং প্রবলেম সলভ হয়েছে। এবার স্ট্রিং নিচ্ছি একটা। স্ট্রিং এর উপর কি করবো? একটা স্ট্রিং এর একটা প্রোগ্রাম করাবো একটু পরে। অন্যরকম একটা ক্লাস নেবো, অন্য আলাদাই ক্লাস নেবো। স্ট্রিং নিয়ে একটা ইনপুট তুলি, স্ট্রিং ইনপুট তুলে একটা স্ট্রিং এ টাইপ কাস্ট করতে হবে না। এই জন্য স্ট্রিং ইনপুট তুলছি। দুটো স্ট্রিং নেবো, দুটোকে কনক্যাটিনেট করবো। বেসিক প্রোগ্রাম, কিন্তু প্যারামিটারাইজ করছি। তাহলে এটাও বুঝি যে মেন থেকেই শুরু করতে হবে। তাহলে str নাম দিলি ডট জাভা। পাবলিক না লাগলেও চলবে, কারণ একটা ক্লাস। তাহলে স্ট্রিং এক্স স্ট্রিং ওয়াই দুটো নিলাম। বাফার রিটার্নের অবজেক্ট হয়ে গেছে, ইনপুট তোল। আচ্ছা, বিআর হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, বাফার রিটার্নের। বিআর ডট রিড লাইন। এটা সবচেয়ে বড় সুবিধা আছে একটা। প্রথম কথা, থ্রোজ লাগবে। আগে থ্রোজটা দিয়ে নি। থ্রোজ আইও এক্সেপশন, হ্যাঁ? হয়ে গেছে, চলে গেছে। একটা জিনিস লক্ষ্য কর, কনভার্ট করতে হলো না। স্ট্রিং থেকে স্ট্রিং এ কি কনভার্ট করবো? স্ট্রিং থেকে স্ট্রিং এ তো কনভার্ট করতে লাগে না, কনভার্ট করতে হলো না। এবার ইন্টিজার করেছিলাম, আবার ক্যারেক্টার করেছিলাম, কনভার্ট করতে লাগছিল, করেছিলাম। এক্ষেত্রে কনভার্ট করতে লাগবে না, দুটো স্ট্রিং কে তুলবো এখান থেকে। এটা ফার্স্ট স্ট্রিং, এন্টার দা সেকেন্ড স্ট্রিং, ঠিক আছে? এটা দুটো স্ট্রিং কে তুললাম। ক্লাসের অবজেক্ট ছাড়া তো কল করা যায় না। str একটা অবজেক্ট বানালাম, ওবি ইকুয়ালস টু নিউ str করলি, অবজেক্ট হয়ে গেছে। এবার ওবি ডট কনক্যাট ফাংশনকে কল করলাম, এক্স আর ওয়াই পাস করিয়ে। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, আগের প্রোগ্রামটা যদি দেখি, ফাংশনের মধ্যে ইনপুট তুলছিলাম,
মেন থেকে কল করছিলাম। মেনেও থ্রো আস এক্সেন লাগছিল, ফাংশনেও থ্রো আস আইএসএ লাগছিল। আর এই প্রোগ্রামটার মধ্যে ইনপুট তুলছি মেনে, মেন থেকে অবজেক্টের থ্রু দিয়ে তখন ফাংশন কল করছি, প্যারামিটার পাস করছি। থ্রোজ আই এক্সেপশন কোথায় দিয়েছি? শুধু মেনের মধ্যে, ফাংশনের মধ্যে না। হ্যাঁ, ফাংশনের মধ্যে দুটো স্ট্রিংকে কনক্যাট করে প্রিন্ট করে দেয়। স্ট্রিং ইকুয়ালস টু বলে এক্স কে দিলি, কনক্যাটিনেট করলি একটা স্পেস দিয়ে, সঙ্গে ওয়াই কে দিলি, হয়ে গেছে কাজ শেষ। একটা জিনিস দেখা যাচ্ছে, কনক্যাটের পাশে আমার থ্রোজ লাগছে না। আমি বলেছিলাম যেখানে ইনপুট তুলবো সেখানে থ্রোজ লাগে। মেন থেকে কল করতে হচ্ছিল বলে লাগছিল, তখন মেন থেকে ইনপুট তুলছি, ওখানে কল করতে যাচ্ছে না। রিড লাইন ওখানে লাগছে না, তখন লাগবেই না থ্রোজ। খেলা শেষ এখানে। এটা তো ফার্স্ট স্ট্রিং, সোজা সোজা প্রোগ্রামই করাচ্ছি। আমি অশিক্ষিত কিছু তো বুঝছে না আসলেই। তন্ময় নেই আর ওই টাইটেলটা নেই, ওর প্রতিম ভুইয়াটা নেই ওর কাছ থেকে। তন্ময় প্রতিম ভুইয়া দুটো মিক্স করেছি। সাহাটা বেদ বাদ দিয়ে প্রতিম ভুইয়া এখান থেকে। বুঝে গেছিস? তাহলে যদি প্যারামিটারাইজ করিস তাহলে থ্রোজ আইএক্সেন মেনেই লাগবে। আর যদি প্যারামিটারাইজ না করিস তাহলে দু জায়গায় লাগবে থ্রোজ আইএক্সেন, প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে কিভাবে ইউজ করবো। এবার হচ্ছে স্ট্রিং বাফার করাবো। এখানে দেখবি একটা ক্লাস ইউজ হয়েছে, এটা ইউটিলের মধ্যে আছে। হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে ইনবিল্ট ভর্তি ফাংশন, দেখ গাদা গাদা ফাংশন আছে। অ্যাপেন্ড ফাংশন ইউজ করবো, ইনসার্ট ইউজ করবো, রিপ্লেস ইউজ করবো, ডিলিট ইউজ করবো, এরকম বেশ কিছু ফাংশন আছে দুটো ক্লাসের মধ্যে ভর্তি। এখানে আরো রয়েছে সাবস্ট্রিং ইউজ করবো। আচ্ছা, এখানে ইউটিল নিলাম, স্ক্যানার বা স্ট্রিং বাফার ওয়ান বলে ক্লাসটার নাম দিলাম। মেনের মধ্যে একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট, নরমাল আগের মতো স্ক্যানার ক্লাসের অবজেক্ট, এন্টার দ্য স্ট্রিং, স্ট্রিংটা একসাথে তুললাম। একটা জিনিস লক্ষ্য কর, এই লাইনটা ইউনিক কিছু আছে 9 নম্বর লাইনে। আমরা জানি কোনো ভেরিয়েবল ভ্যালু কোনো ভেরিয়েবল ধরে, কোনো ভেরিয়েবল কোনো ভেরিয়েবল ধরে। এক্স নামক একটা ভেরিয়েবল আছে, তাহলে ওয়াই নামক ভেরিয়েবল ধরে। ভেরিয়েবল অবজেক্ট ধরে না, এখানে ধরছে। স্ট্রিং বাফার বলে একটা ক্লাস আছে, স্ট্রিং বাফার ক্লাসে যদি দেখতে চাই, স্ট্রিং বাফার ক্লাসটা ইউটিলের মধ্যে রয়েছে। ডট স্টার নেওয়া রয়েছে, ডট স্ক্যানার নিতে পারি না। ডট স্ক্যানার যেই নেবো সঙ্গে সঙ্গে স্ট্রিং বাফার কাজ করবে না। তাহলে ইউটিলের মধ্যে আমরা এতদিন একটা ক্লাস জানতে পেরেছিলাম স্ক্যানার, আর নতুন ক্লাস জানতে পারলাম স্ট্রিং বাফার বলে ক্লাস। স্ট্রিং বাফার এটাই। তাহলে স্ট্রিং বাফার বলে যে ক্লাসের অবজেক্টটা নিলাম, সেই স্ট্রিং বাফার ক্লাস, স্ক্যানার ক্লাস সবাই তাহলে কার মধ্যে রয়েছে? ইউটিলের মধ্যে রয়েছে। স্টার দিতে হবে এক্ষেত্রে, এই প্রোগ্রামের ক্ষেত্রে। স্ট্রিং বাফার ক্লাসের অবজেক্ট বানালাম এসবি ইকুয়াল টু নিউ স্ট্রিং বাফার, ব্র্যাকেটে কিন্তু এক্স পাস করেছি, এক্স একটা ভেরিয়েবল। তাহলে এসবি নামক অবজেক্টটা কি ধরে আছে? তাহলে এক্স নামক ভেরিয়েবলটার মধ্যে মনে করো অনুষ্কা বণিক স্টোর আছে। তাহলে এই ভ্যালুটা কার মধ্যে? কনস্ট্রাক্টরের মধ্যে পাস করলাম, তাহলে এসবি অবজেক্টটা। এতদিন যা প্রোগ্রামিং এ জানতাম সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু ভেরিয়েবল স্টোর করতে পারে। এই 9 নম্বর লাইন দিয়ে একটা জিনিস জানা গেল, জাভাতে বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উপস রিলেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল অবজেক্ট স্টোর করতে পারে। এখানে ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স, যার মধ্যে কিছু নাম আছে, কারো স্ট্রিং আছে, কারো সেই নামটা এসবি নামক ভেরিয়েবল স্টোর হলো। তুই প্রথমে আমি 11 নম্বর 10 নম্বর লাইন অব্দি দেখাচ্ছি, তারপর বাকিটা কমেন্ট করছি। এই পুরোটা কমেন্ট থাকলো, এখান থেকে এতটা এতটা আগে 10 নম্বর লাইন অব্দি দিতে হবে। আমরা ভেরিয়েবল দিয়ে ভ্যালু প্রিন্ট করতে হবে, অবজেক্ট দিয়ে ভ্যালু প্রিন্ট হবে। শুধু সিস্টেম আউট প্রিন্টের এসবি দিয়েছি, দেখ এসবি একটা অবজেক্ট, অবজেক্টের থ্রু দিয়ে যা নাম দিবি সেটা প্রিন্ট হবে শিওর। তাহলে অবজেক্ট দিয়েও কাজ হয়। আচ্ছা 9 নম্বর কারণ অবজেক্টটা আসলে সি প্রোগ্রামিং এর পয়েন্টারের মতো কাজ করছে। এক্স এর মধ্যে যে নামটা আছে বা স্ট্রিংটা আছে সেটা এসবি নামক অবজেক্টের মধ্যে স্টোর হচ্ছে। অবজেক্ট এখন ভেরিয়েবলে কাজ করবে এবারে, অবজেক্টটাকে ভেরিয়েবলের মধ্যে ইউটিলাইজ করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে, দেখ অবজেক্টের থ্রু দিয়ে। এবার একটা জিনিস, আমরা ম্যালক ক্যালক ইউজ করতাম মেমোরিকে রিসাইজ করার জন্য, বা ডাইনামিক অ্যারে যাওয়াতে একটুখানি করেছি। ডাইনামিক করে রান টাইম অ্যারে সাইজ মেনশন করে দিতে হয়, ব্র্যাকেট এন, নিউ ইন্ট ব্র্যাকেট এন, তারপরে একটা দুটো। এখানে নতুন ফাংশন দেখতে পাচ্ছি। এই যে স্ট্রিং বাফার ক্লাসটা নিলাম, স্ট্রিং বাফার ক্লাস মানে গুচ্ছের ফাংশন রয়েছে। তার প্রথম ফাংশন একটা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি। ক্যাপাসিটি ফাংশনটা কি করে? অ্যারের যা সাইজ তার থেকে 16 বাইট আরো বাড়িয়ে দেয়। যদি অ্যারের সাইজটা মনে করলাম অনুষ্কা ANQSHKA, তাহলে এটা স্পেসে 8, গণিকে আরো 5, 13টা লেটার। তাহলে 13টা লেটার তোর নামের মধ্যেই রয়েছে। ডট ক্যাপাসিটি যখন ইউজ করছি, এসবি ডট ক্যাপাসিটি, আরো 16 বাইট তোকে মেমোরি এক্সট্রা দিয়ে দিল, মানে 16 বাইট। এবার বলিতে কেনই 16 বাইট? না, এসবি ডট ক্যাপাসিটি ফাংশনটা ইনবিল্ট ফাংশন। এটার মধ্যে বলাই আছে, এই ফাংশনটা বানিয়েই রেখে গেছে যারা আবিষ্কার করেছে, যে যে যত বাইট তোমার মেমোরি হোক তার সঙ্গে আরো 16 বাইট এক্সট্রা মেমোরি তোমাকে স্পেস দিয়ে দেবে, মানে আরো 16টা লেটার তুমি স্টোর করতে পারবে ওই স্ট্রিং এর মধ্যে। এক্সট্রা 16টা, মানে এক্সট্রা 16 বাইট তোমাকে দেবে। ANUSHK, ঠিক আছে? গণিত 13 হয় যদি, প্লাস 29 দেখা আছে, দেখ 29 মানে 13 প্লাস 16, তুই যা খুশি নাম নিতে পারিস। 16 নামে 6 প্লাস 4 10 প্লাস 11, 11 প্লাস 16 27 দেখানো, 27 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে 27 বাইট নিচ্ছে, তার মানে যা নাম নিচ্ছিস তার সঙ্গে ও 16 বাইটই এড করছে, এটা প্রুভ করলাম। এবার বল। বলছেন 16 বাইট থেকে স্পেস ঢুকছে এখন। এখন আপাতত স্পেস ঢুকছে, কেননা জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নাল বলে কোনো সাইন হয় না ওখানে। সি না যে লাস্টে নাল ঢুকছে, নাল বলে কিছু হয় না জাভা। তো স্পেস ঢুকছে, পরে যে লেটারগুলো ঢুকবে সেগুলো আবার এড হয়ে যাবে ওখানে। এবার দেখ, আপাতত আমি এই লাইনটা কমেন্ট করছি। আর 2 লাইন খুললাম, এন্টার দ্য স্ট্রিং টু অ্যাপেন্ড, মানে আরেকটা স্ট্রিং ওর সঙ্গে মার্জ করতে চাই। ঠিক আছে? একটা স্ট্রিং নেবো, তার সঙ্গে আবার কিছু মার্জ হবে। তার মধ্যে দিলাম ওয়ার মধ্যে, দেখ নতুন যদি আগের স্ট্রিং এর সঙ্গে নতুন কিছু এড করতে যাই, আগের স্ট্রিংটায় কোন অবজেক্ট ধরে আছে? এসবি অবজেক্ট, এসবি ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড একটা ফাংশন। আর ব্র্যাকেটে কি করলাম? ব্র্যাকেটের মধ্যে একটা স্পেস দিলাম প্লাস ওয়াই, মানে স্পেস দিয়ে সেটা জুড়বে ওয়াইটা, মানে যা দিলি তার সঙ্গে জুড়লো। এবার যেহেতু তুই প্রিন্ট করিসনি তো প্রিন্ট হবে না, তোকে প্রিন্ট করতে চাইলে তোর এই লাইনটা দিতে হবে। কপি কর, এখানে দে, সেভ কর, এবার রান কর। রান করলি তুই, এটা তো সাবস্ট্রিং, সারা দিলি,
তন্ময় স্পেস সাহা ঢুকলো। তাহলে অ্যাপেন্ড কি করছে? আগের স্ট্রিংটার সঙ্গে নতুন স্ট্রিংটাকে মার্জ করার কাজ করছে। তার মানে তোকে আর লজিক দিয়ে বা অনেক কিছু লুপ টুপ চালিয়ে অ্যাপেন্ড করার দরকার নেই। ইনবিল্ট তোর জন্য রয়ে গেছে অ্যাপেন্ড। এবার অ্যাপেন্ড এর বদলে এখানে ওটা ছিল রান টাইম অ্যাপেন্ড, এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপেন্ড। মানে ম্যানুয়াল মানে তুই ম্যানুয়ালি ইনপুট দেখা যাচ্ছে? এখানে ম্যানুয়াল নিলাম অ্যাপেন্ড, স্পেস চক্রবর্তী দিয়ে সেটাকে প্রিন্ট করলাম, হ্যাঁ? হলো? এরপর পরেরটা, হ্যাঁ? ইনসার্ট বলে একটা ফাংশন আছে। ইনসার্ট ফাংশন কি করে? শিফট করায়। বললি কি দেখ ইনসার্ট ফাংশনটার কাজ দেখ। এই অফসেট টফসেট দেখবি না আবার। ওগুলো তো বিশেষ করে এমনি চলে আসে। 1, T মানে 1 নাম্বার ইনডেক্সে যেহেতু স্ট্রিং তাহলে স্টার্টিং ইনডেক্স 0। তন্ময় তো? একটা কাজ করছি 1 এ TON তো? ও করে দিলি। কি হয় বোঝ? সেভ কর। প্রথমে তন্ময় দিলি। তারপরে তুই সাহা দিলি। এনে তোয়ানময়। বুঝতে পারলি কি হলো? T0 ইনডেক্স ছিল। 1 তুই কোড কি লিখলি? 1 ইনডেক্সে 0 ঢোকাও। ইনসার্ট মানে এড করো, মানে রিপ্লেস না কিন্তু। ওটাকে শিফট করাবে। তাহলে 1 নামক ইনডেক্সে 0 ঢুকলো আর 1 ইনডেক্স এটা যেটা সরে গেল। 1 থেকে সেগুলো সবকটা শিফট হলো অটোমেটিক। এটাই ভাব সি দিয়ে করতে গেলে অনেক কষ্ট করতে হতো। স্পেসিফিক ইনডেক্সে ঢুকাতে গেলে অনেক লজিক লাগাতে হতো। এখানে ইনবিল্ট ফাংশন ইউজ করলি, ইনসার্ট ইউজ করলি, দিয়ে দিলি মানে পুশ ফাংশনের কাজ হয়ে গেল। স্ট্যাকের পুশ। এখানে এসবি ডট রিপ্লেস। আচ্ছা জাভা যা ইনডেক্স দেয় তার থেকে এক ঘর কম চলে। কি দেওয়া রয়েছে? রিপ্লেসে 3টে প্যারামিটার নেয়, হ্যাঁ? প্রথম প্যারামিটার হচ্ছে স্টার্টিং ইনডেক্স, সেকেন্ড প্যারামিটার এন্ডিং ইনডেক্স, ওই যা লেখা আছে দেখ, ওটা আমি লিখিনি, অটোমেটিক এসছে। আর কি দিয়ে রিপ্লেস করব? 1, 4, গুণ লিখলাম, হ্যাঁ? তাহলে 1 থেকে 4 দেওয়া মানে 3 অব্দি কাটবে। মানে 3টে লেটার কেটে তার জায়গায় গুণ হবে। আগের বারে কি হচ্ছিল? ওই লেটারটাকে শিফট করে দিচ্ছিল, হ্যাঁ? এবারে কি হবে? শিফট করাবে না রিপ্লেস করাবে? লাস্ট লাইনটা শুধু দেখবি। প্রথম লাইন নিলি, তন্ময় নিলি, তারপর এটা নিলি সাহা নিলি, তারপর চক্রবর্তী ঢুকছিল। এবার এই যে TON দ্বিগুণ, দ্বিগুণময়। বুঝে গেছিস কি? রিপ্লেস। এবার সেকেন্ড রিপ্লেসটা দেখ একই আছে, হ্যাঁ? রিপ্লেস আর ডিলিটের মধ্যে পার্থক্য আছে। পরের রিপ্লেস আছে 4 to 8। ঈশা তো পাবো না কোথাও। 4 থেকে আসার পর 8 এর মধ্যে কি আছে? TGUNMOY। 4 থেকে 8 মানে 7। 0, 1, 2, 3, 4। 4 থেকে 7 এর মধ্যে গুণ ময় আছে। ময়টাকে রিপ্লেস করা হবে। কি বলি? দীপ? LIS, লিস। দীপ লিস হবে। দারুণ হয়েছে। ও সারার মাঝখানে স্পেসটা পাইনি আবার। স্পেসটা কেটে গেল না? স্পেসটা কেটে দিত। আর এটা এইচ দিলে ওই জায়গাটা নিয়ে নিত। বুঝেছিস? বুঝলিস? সাহা চক্রবর্তী। এবার দেখ, চুপ কর। এই হচ্ছে ডিলিট ফাংশন, হ্যাঁ? ডিলিট ফাংশন আর রিপ্লেস ফাংশনের পার্থক্য আছে। রিপ্লেস কি করছিল? স্পেসিফিক কটা লেটারকে বাদ দিল, তার জায়গায় রিপ্লেস হচ্ছে অন্য কোনো লেটার ঢুকছিল। আর ডিলিট হচ্ছে সেই পোর্শনটাই বাদ দিয়ে দেয়। 9, 12 দেওয়া 9 থেকে 11 অবধি বাদ দেবে। 9, 10, 11 তিনটে লেটারকে উড়িয়ে দেবে। যদি 9, 10, 11 থাকে ওখানে বড় নাম দিয়েছিলাম, উঠবে। আর এসবি ডট ক্যাপাসিটি খেলাটা দেখবি। তন্ময় দিলি, সাহা দিয়েছিলিস, চক্রবর্তী ঢুকেছিল। এই দেখ, সাহাটা উড়েছে দেখতে পাচ্ছিস? SH এই জায়গা দিয়ে এই জায়গাটা কেটে গেছে। তিনটে লেটার 9, 9 থেকে 11 তুলবে। 9 থেকে 11 গুণে দেখ এই জায়গায় হয়। আচ্ছা ক্যাপাসিটিটা কি বলছি মানে যতগুলো আছে ক্যাপাসিটি হচ্ছে যা বেরোলো, এইটা যেটা বেরোলো, ঠিক আছে? এটা একটা শিখলি। এবার পরেরটা। লাস্ট প্রোগ্রামটা পাঠাচ্ছি। যার ক্যাপাসিটি হবে সে বুঝে নিবি। যে বুঝতে পারবে না সে পরের দিন আমি বোঝাবো। এটাই করাই। এর মধ্যে নতুন ফাংশন পাবি, ওপরে গুলো আমি আর বলছি না। এসবি ডট ক্যাপাসিটি, হ্যাঁ? সরি, এসবি ডট সাবস্ট্রিং। সাবস্ট্রিং ফাংশন স্পেসিফিক জায়গা থেকে কেটে তোলে। যেরকম স্ট্রিং তোলে না, সাবস্ট্রিং দুটো প্যারামিটার নেয়। সাবস্ট্রিং একটা নেয়, দুটো নেয়, দুরকম নেয়। ধর এটা আগের প্রোগ্রামটা পুরোপুরি সেম আছে তোর, শুধু 13 নম্বর লাইনটা দেখবি। এসবি ডট সাবস্ট্রিং 5, 10 দিলাম, মানে 5 থেকে 9 অব্দি তুলবে। বাকি লাইন কমেন্ট কর তুই, এখান দিয়ে সব কমেন্ট করলি। কি দিয়েছিলাম? ক্যাপাসিটি হচ্ছে দেখবি সাইলে 5টা লেটার, লস করে 6টা লেটার 11 প্লাস স্পেসের জন্য 12, 12 প্লাস 16 28 ক্যাপাসিটি দেখাচ্ছে। এবার দেখ এসবি ডট সাবস্ট্রিং 5, 10 0, 1, 2, 3, 4 স্পেস থেকে নিচ্ছে, স্পেস 5, 6, 7, 8, 9 9 অব্দি তুলেছে। তো সে আগে অব্দি। আর আরেকটা প্যারামিটার আছে দেখ সাবস্ট্রিং এর, এটাকে বলবে। এইটাতে দেখ এসবি ডট সাবস্ট্রিং 5 লেখা আছে, কি হবে এতে? এস থেকে বাকিটা পুরোটা তুলবে। 5 নম্বর এলিমেন্ট থেকে সবটা তুলবে। 5 মানে স্পেস 5 পুরোটা তুলছে। স্পেস থেকে পুরোটা তুলবে, মানে লস কোডটা পুরো তুলবে। মানে যদি আমরা দুটো প্যারামিটার পাস করার কি স্টার্টিং ইনডেক্স আর এন্ডিং ইনডেক্স। আর একটা প্যারামিটার মানে কি স্টার্টিং ইনডেক্স করে দিলে এন্ডিং যায় না, ইনফাইনাইট এন্ডিং, মানে যেখানে গিয়ে তোর স্ট্রিংটা শেষ হচ্ছে সেখানে পুরোটা তুলবে। তুই সাইডে যা অন্য কারোর নাম দে, অঙ্কিতা পাল। দেখ এ স্পেস পাল, প্রথমটা অন্য তুলছে, এটা হচ্ছে পুরোটা তুলছে, ঠিক আছে? ওর পরে যত তোলার কারণ 5 থেকে 9, 10 দিয়ে আবার 9 তুলবে। 10 এ তো এল ছিল, 10 তুলতে পারলো না, হয়েছে?
এর পরেরটা রিভার্স। আচ্ছা যদি ওটা আউট অফ রেঞ্জ তাহলে কোনটা আউট অফ রেঞ্জ? এন্ডিং যেটা আছে তাহলে এক্সেপশন খাবে। আবার তোকে ট্রাই ক্যাচ লাগাতে হবে। ট্রাই ক্যাচ শিখেছি ওই কারণেই। এসবি ডট রিভার্স দিলাম। রিভার্স হচ্ছে স্ট্রিংটাকে রিভার্স করবে। তার মানে তোর ইনবিল্ট ফাংশন রয়েছে। তোকে লজিক দিয়ে রিভার্স করতে হবে না। এনে এখানে নাম দে অঙ্কিতা। শর্টে দেখলাম। এনে। হ্যাঁ। আচ্ছা, ঠিকই আছে। 10 দিয়েছিলাম না 5,9। দেখ 5,10 দিয়েছিলাম না 9 বুঝবে না? 9 ইন্ডেক্স পাচ্ছে না তো। এক্স তো খাবেই। অঙ্কিতা 9 ইন্ডেক্স কোথায় আছে? আচ্ছা তোকে না টাইটেল অঙ্কিতা পাল দে। এবার তুলবে। লুয়াপ ঠিক না। এসবি ডট লেন্থ এটা তো তোরা জানিস, এটা বলার কিছু নেই আমার। এসবি ডট লেন্থ, এসবি ডট লেন্থ আর এক্স ডট লেন্থ দুটোর মধ্যে পার্থক্য আছে। এসবি ডট লেন্থ কি বলতো? অবজেক্টের লেন্থ কাউন্ট করছে। আর এক্স ডট লেন্থ স্ট্রিং এর লেন্থ কাউন্ট করছে। দুটোর পার্থক্য আছে নাকি দেখ। ওই তো সেম মিলে সেম করা উচিত। হ্যাঁ। ক্যাপাসিটি আলাদা জিনিস, নাম আলাদা জিনিস। অঙ্কিতা পাল দিলি। দুটো সেম দেখাচ্ছে। এবার বলতে পারিস এসবি তো একটা অবজেক্ট। এসবি অবজেক্ট তো আরো 16 বাইট নিচ্ছে, কিন্তু ওটা ক্যাপাসিটি 16 বাইট নিত। শুধু লেন্থ স্ট্রিং এরই লেন্থ কাউন্ট করে। আর এটা তো জানিস, এটা করেছি। হ্যাঁ। ক্যারেট করেছিস তোরা। ক্যারেট হচ্ছে স্ট্রিং এরই ফাংশন, এখানেও ইউজ করা যায়। ক্যারেট ফাংশন ক্যারেট 5 দিলে মানে 5 নম্বর ইন্ডেক্সটাই তুলবে। 5 নম্বর ইন্ডেক্সে এটা আছে। এখানে দিলি অঙ্কিতা পাল। পরের প্রোগ্রামটা দেখাচ্ছি। এ তুলছে।